সলিউশন ইউনিট 1 এর দশম শ্রেণীর প্রিয় ছাত্ররা সকলের শুভকামনা করে সুস্থতা কামনা করে আজ আমরা জানতে চলেছি বা আলোচনায় অংশগ্রহণ করছি দ্বিতীয় অধ্যায়ের বেশ কিছু অংশে। আমরা মূলত আলোচনা করব বৃষ্টিপাত নিয়ে। বৃষ্টিপাত গঠনের আগে দু একটি বিষয় নিয়ে আমাদের একটু ধারণা আগে থাকা দরকার। প্রথম ধারণা থাকা দরকার আমাদের বাষ্পীভবন নিয়ে। বাষ্পীভবন কাকে বলে? ভবন শব্দের অর্থ হলো পরিণত হওয়া, সৃষ্টি হওয়া। বাষ্পী মানে বাষ্প থেকে হয়েছে বাষ্পী। তাহলে কে বাষ্পে পরিণত হয়? এক জল এবং বরফ। কার প্রভাবে হয়? উষ্ণতার প্রভাবে। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি হলে জল বা বরফ যখন কঠিন বা তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় বা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, যে প্রক্রিয়ায় এটা রূপান্তরিত হয় তাকে আমরা বলি বাষ্পীভবন। এখন বাষ্পীভবন বেশি মরু অঞ্চলে, আর বাষ্পীভবন বেশি নিরক্ষীয় অঞ্চলে। এই বাষ্পীভবন কতটা পরিমাণে হচ্ছে তার উপরে নির্ভর করে বায়ুর আর্দ্রতা। আর্দ্রতা কি? আর্দ্রতা হলো বায়ুতে জলীয় বাষ্পের সংযোজন পদ্ধতি। আর্দ্র মানে আমরা যা বুঝি তা হলো বায়ুর মধ্যে একটা স্যাঁতস্যাঁতে ভাব তৈরি হওয়া, যা আমাদের শুষ্ক অবস্থা থেকে ধীরে ধীরে ভিজে অবস্থায় রূপান্তরিত করে। আর্দ্রতা জলীয় বাষ্পের সংযোগ পদ্ধতি। কার সঙ্গে? বায়ুর সঙ্গে। এই আর্দ্রতা যুক্ত হলে তার আর একটা পদ্ধতি যুক্ত হয়ে যায়। বাষ্পীভবন ঘটে উষ্ণতা বৃদ্ধিতে, আর্দ্রতার বৃদ্ধি ঘটে বাষ্পীভবন পদ্ধতিতে। আবার এই উষ্ণতার বাষ্পীভবন এবং আর্দ্রতার বৃদ্ধি শীতলীকরণ পদ্ধতির মাধ্যমে তার রূপ পরিবর্তন করে। কি রূপ পরিবর্তন করে? ছিল জল, ছিল বরফ, হলো বাষ্প। বাষ্প বায়ুতে যুক্ত হলো, আর্দ্রতা বাড়ল। আর্দ্রতা বাড়ার পর এই বায়ু যখন ধীরে ধীরে শীতল হয়, অর্থাৎ শিশিরাঙ্ক তাপমাত্রায় পৌঁছায়, বায়ু প্রকৃতিতে সম্পৃক্ত হয়ে যায়, তখন তা আবার রূপ পরিবর্তন করে। বাষ্পীয় অবস্থা থেকে ধীরে ধীরে আবার তরল বা আবার কঠিন অবস্থায় পরিণত হয়। যেমন ধরো, জল বাষ্পীভূত হলো, সূক্ষ্ম জলকণায় রূপান্তরিত হলো, শিশিরাঙ্কে পৌঁছে আবার তা ধীরে ধীরে বৃষ্টির মাধ্যমে নিচে নেমে এলো। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প শিশিরাঙ্ক উষ্ণতায় অর্থাৎ সম্পৃক্ততায় আবার জলকণায় পরিণত হয়, তখন তাকে আমরা বলি ঘনীভবন। ঠিক একই রকম অবস্থা হয় শীতল অঞ্চলে। জলীয় বাষ্প শীতল হয়ে অর্থাৎ হিমাঙ্কের নিচে নেমে আবার তা বরফরূপে নেমে আসে। তাহলে মূলত ঘনীভবন ঘটে দুটো উষ্ণতার প্রভাবে। একটা হলো শিশিরাঙ্ক উষ্ণতা, যে উষ্ণতায় বায়ু সম্পৃক্ত হয়ে যাচ্ছে। সম্পৃক্ত শব্দের অর্থ বায়ুর সর্বাধিক পরিমাণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা অর্জন করে। যখন বায়ু সর্বাধিক পরিমাণ জলীয় বাষ্প ধারণ করে, তাপমাত্রা কমতে থাকে, তখন তার রূপ পরিবর্তন করতে থাকে। কী রূপ পরিবর্তন করতে থাকে? যে তাপমাত্রা সে গ্রহণ করেছিল সেই তাপমাত্রা বর্জন করে ধীরে ধীরে জলকণায় অথবা বরফকণায় পরিণত হয়। একে আমরা বলি ঘনীভবন। এইবার আমরা জানব
আপেক্ষিক আর্দ্রতা এবং আর্দ্রতা। আমি আগেই বলেছি আর্দ্রতা হলো বায়ুতে জলীয় বাষ্পের সংযোজন পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে শুষ্ক বায়ু আর্দ্র হয়ে ওঠে, শুষ্ক বায়ু ভেজা ভেজা হয়ে ওঠে, আর্দ্র বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছায়, ঘনীভবন প্রক্রিয়া চালু করে দেয়। এখন এই আর্দ্রতা আবার বিভিন্ন রকম হয়। এক, আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক শব্দটা তোমরা যদি আলোচনা করো তাহলে দেখো আপেক্ষিক কাকে বলি? আমার থেকে অপর একজন ধনী, আমার থেকে অপর একজন শিক্ষিত, আমার থেকে অপর একজন গরিব, আমার থেকে অপর একজন সুন্দর ইত্যাদি তুলনা, এটাকে বলে আপেক্ষিক। তাহলে আপেক্ষিক মানে কি? আপেক্ষিক মানে হচ্ছে কোনো একটা অবস্থা সাপেক্ষে আর একটা অবস্থার তুলনা করা। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কি? আপেক্ষিক আর্দ্রতা তোমাদের মাথায় রাখতে হবে, ধরে নাও কোনো একটা অঞ্চলে 500খানা বাড়ি আছে। এই 500খানা বাড়ির কোনো কোনো ঘরের উষ্ণতা বেশি, জলীয় বাষ্পের যোগান কম, আর্দ্রতার পরিমাণ কম। আবার কোনো বাড়িটা পুকুরের ধারে আছে বা নদীর ধারে আছে, সেই বাড়িতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। কোনো বাড়িটা উষ্ণ অঞ্চলের মধ্যে রয়েছে বা কোনো একটা উষ্ণ কেন্দ্রের পাশে আছে, ফলে তার আপেক্ষিক আর্দ্রতা কম, জলের যোগান সেখানে নেই। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কি? অঞ্চল সাপেক্ষে বিভিন্ন জনের মিলিত আর্দ্রতা। সূত্রের দিকে যদি আমরা যাই, কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায়, ধরে নাও নির্দিষ্ট উষ্ণতা 30°C, কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে, এই আয়তনটা আমি বারবার বলেছি অঞ্চল সাপেক্ষে আপেক্ষিক তবেই হবে, অনেকগুলোকে মিলিয়ে নিয়ে কাজ করতে হবে। কোনো একটি নির্দিষ্ট উষ্ণতায়, আমি বলি যে 30°C উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে অঞ্চলটার বায়ুর পরিমাণ কত, যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, ধরে নিলাম আমাদের এই বর্ধমান শহরের কোনো একটা পাড়ায় গাছের পরিমাণ বেশি আছে, তাহলে বাষ্পীভবন বেশি হয় সেখানে। তো এই জায়গায় আয়তন ধরে নাও 1 বর্গ কিলোমিটার, উষ্ণতা ধরে নিলাম আমি 30°C। তা 30°C 1 বর্গ কিলোমিটার এলাকায় প্রকৃত যে বায়ুতে জলীয় বাষ্প আছে, ওই জলীয় বাষ্পকে সম্পৃক্ত করতে, সম্পৃক্ত মানে কি? শিশিরাঙ্কে পৌঁছাতে, অর্থাৎ তার রূপ পরিবর্তন করতে যে যে জলীয় বাষ্পের প্রয়োজন হয়, তার শতকরা অনুপাতটাই হলো আপেক্ষিক আর্দ্রতা। উদাহরণটা দিয়েছিলাম কি? যে উদাহরণ দিয়েছিলাম 30°C উষ্ণতায়, বলেছিলাম কি 1 বর্গ কিমি এলাকা জলীয় বাষ্প আমি ধরে নিলাম যে ওইখানে আছে 32 গ্রাম জলীয় বাষ্প বা 320 গ্রাম জলীয় বাষ্প ওই বায়ুতে, অর্থাৎ 1 বর্গ কিমি এলাকায় জলীয় বাষ্প আছে 320 গ্রাম। এখন ওই 320 গ্রাম জলীয় বাষ্পকে সম্পৃক্ত করতে, অর্থাৎ শিশিরাঙ্কে পৌঁছাতে, তার রূপ পরিবর্তন করতে আরও জলীয় বাষ্পের দরকার হবে। ধরে নাও 320 এটা ধরে নাও 380 গ্রাম। তাহলে ছিল 320 গ্রাম, তার সঙ্গে আরও যুক্ত হবে 60 গ্রাম, তবে সে সম্পৃক্ত হবে। এর অনুপাত, শতকরা অনুপাতটা হলো আপেক্ষিক আর্দ্রতা। হিসেবটা করে নিই আমরা। এই দেখো কেটে নিলাম, তাই তো, এটার সঙ্গে এটা কাটলাম। আচ্ছা, 320 380 গণিত 100, এটার সঙ্গে এটা কাটলাম, হলো। এইবার আমরা দেখি, এখানে ধরে নাও 8 4 32, 8 5 40, 5 20 100, তাহলে এটাকে আমি ধরে নিলাম 400। তা 320 গ্রাম ছিল, কত বললাম? 320 গ্রাম জলীয় বাষ্প ছিল ওই বায়ুতে। কত ডিগ্রি? 30°C উষ্ণতায়। কত কিলোমিটার জায়গায়? 1 বর্গ কিলোমিটার জায়গায়। ওই বায়ুটাকে সম্পৃক্ত করতে গেলো আরও 400 গ্রাম, হলো। তাহলে এই 400 গ্রাম মানে মোটামুটি করতে 80 গ্রাম বাড়াতে হলো। এই 80 গ্রাম যেটা বাড়লো তার শতকরা অনুপাত, হিসেবটা দেখো। হ্যাঁ, এই কেটে দিলাম, এই কেটে দিলাম, 4 8 32। তাহলে এর আপেক্ষিক আর্দ্রতা হলো 80%। আপেক্ষিক আর্দ্রতা হলো 80%।
এখন এই আপেক্ষিক আর্দ্রতা সাপেক্ষে জলবায়ু পূর্বাভাস দান করা হয়। কেন একটা অঞ্চলের আর্দ্রতার পরিমাণ জানাচ্ছে, অর্থাৎ ওই অঞ্চলে আর 20% যদি যুক্ত হয়, এখানে আছে কত 80%, আর 20% যদি যুক্ত হয় তাহলে তা দাঁড়াবে 100%-এ। এই 100% যখন জলীয় বাষ্প হয়ে যাবে ওই বায়ুটা হয়ে যাবে সম্পৃক্ত। এখন এই সম্পৃক্ত বায়ু বৃষ্টিপাত সংঘটন ঘটাবে, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা সেই অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসদানে সহায়তা করে। এখন আর একটা টার্ম আমাদের জানতে হবে, নিরপেক্ষ আর্দ্রতা। নিরপেক্ষ আর্দ্রতা কি? ধরে নাও আমার ঘরটা বা পাশে আমার প্রতিবেশী ঘরটা, তার পাশে আরেক প্রতিবেশীর ঘরটা, বিভিন্ন জায়গায় ঘরের আয়তন সাপেক্ষে, বিভিন্ন ঘরের আয়তন সাপেক্ষে, জায়গার আয়তন সাপেক্ষে প্রত্যেকটা ঘরের আর্দ্রতার পরিমাণ তারতম্য ঘটবে, আর্দ্রতার পরিমাণ তারতম্য ঘটবে। এটাই হলো নিরপেক্ষ আর্দ্রতা। এটা হলো নিরপেক্ষ আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয় শতকরা হিসেবে, আর নিরপেক্ষ আর্দ্রতা এটা বা চরম আর্দ্রতা প্রকাশ করা হয় গ্রাম বাই ঘন সেন্টিমিটারে। গ্রাম বাই ঘন সেন্টিমিটারে, গ্রাম বাই ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, গ্রাম বাই ঘন সেন্টিমিটার। অর্থাৎ দেখো এটা একটা ক্ষুদ্র এলাকার বিষয় আর এটা একটা বৃহৎ এলাকার বিষয়। এইবার আমরা জানবো বিভিন্ন প্রকার বৃষ্টিপাত। এখন বৃষ্টিপাত যদি আমরা দেখি তাহলে আগেই আমরা জেনে এলাম যে ঘনীভবন। ঘনীভবন মানে কি? রূপ পরিবর্তন। কার রূপ পরিবর্তন? জলীয় বাষ্পের। কার রূপ পরিবর্তন? জলীয় বাষ্পের। কোন অবস্থায় পৌঁছানো? সম্পৃক্ত অবস্থা। সম্পৃক্ত অবস্থা মানে কি? যে অবস্থায় ওই বায়ু আর জলীয় বাষ্প গ্রহণ করতে পারছে না, এরপরে সে জলীয় বাষ্প ত্যাগ করবে, জলীয় বাষ্পের রূপ পরিবর্তন ঘটাবে। কি প্রক্রিয়ায় ঘটবে? ঘটে উঠবে অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট পদ্ধতিতে। অর্থাৎ উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে, উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে ঘনীভবন প্রক্রিয়াটা শুরু হবে তাপমাত্রা কমার জন্য। জলীয় বাষ্প আর ধরে রাখতে পারবে না। তাহলে তোমরা জানলে যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা নির্ভর করছে উষ্ণতা বাড়া। যদি উষ্ণতা বাড়ে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়বে, যদি উষ্ণতা কমে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমবে। ফলে ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে বৃষ্টিপাত সংঘটন ঘটবে। এখন তাহলে আমাদের বৃষ্টিপাত কাকে বলবো? বৃষ্টিপাত কি? তোমরা জানো মেঘ হলো ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার সমষ্টি। এখন এই মেঘে তো সবসময় কম বেশি জলীয় বাষ্প আছে, কিন্তু সব মেঘতেই বৃষ্টিপাত হয় না। কেন হয় না? আগেই জেনে এলে যে আর্দ্রতার পরিমাণ পৌঁছে দেয় 100% বা 100%, এবং তাকে হতে হয় সম্পৃক্ত। সম্পৃক্ত মানে আর্থে জলীয় বাষ্প গ্রহণ করতে পারবে না, এবার বর্জন করবে। স্বাভাবিকভাবে সেটাকে নিয়ন্ত্রণ করে উষ্ণতা। উষ্ণতা বাড়লে আবার বেড়ে যায়, উষ্ণতা কমলে ঘনীভবন শুরু হয়ে যায়। এখন পুরো প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে শিশিরাঙ্ক। তাহলে এই শিশিরাঙ্ক, এই ঘনীভবন এর ফলে যখন ভাসমান জলকণাগুলো 0.5 কত বললাম? 0.5 যখন এই মেঘের সঙ্গে ভাসমান জলীয় বাষ্পর ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে জলকণায় রূপান্তরিত হয়, আর ওই জলকণার আয়তন 0.5, কত বললাম? 0.5 মিলিমিটার, 0.5 mm এর বেশি হয়ে যায়। যখন তার ব্যাস 0.5 mm, কি বললাম? ব্যাসটা 0.5 mm এর বেশি হয়ে যায়, তখন তার আয়তন বৃদ্ধিজনিত কারণে তার উপরে অভিকর্ষ ক্রিয়া অধিক প্রযুক্ত হওয়ায় তা ধীরে 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 বৃষ্টিপাত রূপে নেমে আসে। তাহলে বৃষ্টিপাত কি? বৃষ্টিপাত হলো বায়ুতে ভাসমান জলকণা ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে সম্পৃক্ত অবস্থায় পৌঁছে যখন তার আয়তন বৃদ্ধি হয়, যার ব্যাস 0.5 mm এর বেশি হয়ে যায়, তখন তা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে নেমে আসে। এই ভূপৃষ্ঠে যখন পতিত হয় বা নেমে আসে তখন তাকে আমরা বলি বৃষ্টিপাত। তখন তাকে আমরা বলি বৃষ্টিপাত। কখন বললাম? ব্যাসটা বললাম 0.5 mm, 0.5 mm মিলিমিটার। এবং এই প্রক্রিয়াটা শুরু হয় মূলত
দুটো প্রক্রিয়ার মাধ্যমে। একটা দেখো, বায়ুতে ভাসমান অবস্থায় হচ্ছে সূক্ষ্ম ধূলিকণা। সূক্ষ্ম ধূলিকণা, এই ধূলিকণা যতক্ষণ পর্যন্ত বায়ু সম্পৃক্ত অবস্থায় না পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত ধূলিকণাটা একেবারে ভিজে ভিজেভাবে থাকছে না, কিন্তু যখনই 100% হয়ে যাচ্ছে তখন ধূলিকণাটা আর্দ্র হচ্ছে। আর্দ্র হওয়ার ফলে স্ফীত হচ্ছে, তার তখন পার্শ্বীয় টান তৈরি হচ্ছে, অর্থাৎ নিউটনের সূত্র অনুযায়ী প্রত্যেকটা বস্তুকণা আর একটা বস্তুকণাকে আকর্ষণ করে। যেহেতু তার পাশে জলীয় বাষ্প পেয়ে যাচ্ছে, সে তখন আর্দ্র কেন্দ্রাণু আর্দ্র কেন্দ্রাণু আর্দ্র কেন্দ্রাণু আর্দ্র কেন্দ্রাণু হিসেবে কাজ করছে, অর্থাৎ একটা পৃষ্ঠতল হিসেবে কাজ করছে ধূলিকণাগুলো। এই ধূলিকণাগুলো জলকে শোষণ করছে, ধীরে ধীরে পৃষ্ঠীয় টান তৈরি হচ্ছে, আয়তন বেড়ে যাচ্ছে। আয়তন বাড়লে অভিকর্ষ শক্তি তাকে কাজ করছে, টেনে নামাচ্ছে, ফলে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। এখন আমরা তোমাদের সিলেবাস অনুযায়ী মোটামুটিভাবে 3 প্রকার বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব। 1, পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত পরিচলন বৃষ্টিপাত পরিচলন তোমাদের ধারণা দিই। পরিচলন মানে মনে রাখবে, জল যেমন ফোটানো হয়, দেখবে জল যখন ফুটতে থাকে ওপর থেকে নিচে, নিচে থেকে ওপরে আবার ওঠে, নিচে ওপর নিচে ওপর চলতে থাকে, অর্থাৎ এখানে একটা চক্রাকার পরিবর্তন ঘটে। চক্রাকার পরিবর্তন ঘটে। ঠিক পরিচলন বৃষ্টিপাতের ক্ষেত্রেও জলীয় বাষ্পের একটা চক্রাকার পরিবর্তন ঘটে। এখন পরিচলন বৃষ্টিপাত সূত্র আকারে কী বলবো আমরা? তোমরা জানো যে পরিচলন বৃষ্টিপাত সাধারণত নিরক্ষীয় অঞ্চলে ঘটে, নিরক্ষীয় অঞ্চলে ঘটে, তবে আমাদের অঞ্চলেও কখনো কখনো ঘটে। শরৎকালের মেঘে পরিচলন বৃষ্টিপাতের প্রকৃতিটা লক্ষ্য করা যায়। পরিচলন বৃষ্টিপাতের মূল সূত্র কি? মূল সূত্র, যে বৃষ্টিপাত নির্দিষ্ট অঞ্চলে, নির্দিষ্ট অঞ্চল বলতে আমি আগেই উল্লেখ করেছি নিরক্ষীয় অঞ্চলে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময় বলতে 3 থেকে 4টের মধ্যে, বিকেল 3টে থেকে 4টের মধ্যে মুষলধারে, অর্থাৎ প্রচণ্ড ধারাতে মুষলধারে উলম্বভাবে তার উৎপত্তি স্থলে বা এক মেন জায়গাটা, শব্দটা মনে রাখবে, উৎপত্তি স্থল, অর্থাৎ অন্যত্র সরে চলে যায় না। উৎপত্তি স্থল মানে যেখানে সে উৎপত্তি লাভ করেছে সেখানে। আমি একটা উদাহরণ দিই। ধরে নাও এই একটা পুকুর, ক্লিয়ার হলো? এই পুকুরে জলীয় বাষ্প উঠে যাচ্ছে ওপরের দিকে উঠে যাচ্ছে, তাহলে উৎসটা পুকুর। এখন যদি ওই জলীয় বাষ্প ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে আবার এই পুকুরেই পড়ে, তাহলে এটা তখন হবে পরিচলন বৃষ্টিপাত। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলের মধ্যে উৎপন্ন সূর্যতাপের প্রভাবে উৎপন্ন জলীয় বাষ্প উপরে উঠে গিয়ে ওই নিরক্ষীয় অঞ্চলেই নেমে আসছে, যার প্রকৃতিটা মুষলধারে, যার পতনটা অধিকাংশ উলম্বভাবে, তার সময়কালটা, সংগঠিত সময়কালটা 3টে থেকে 4টে, তাকে তখন আমরা বলবো পরিচলন বৃষ্টিপাত। আমরা জানতে পারলাম যে পরিচলন বৃষ্টিপাত মুখ্যত হয় নিরক্ষীয় অঞ্চলে, তবে আমাদের দেশেও কোনো কোনো সময়ে এর ধারাটা লক্ষ্য করা যায়, যদি উৎপত্তি স্থলটা থাকে না। যেমন ধরো শরৎকালের মেঘ, হঠাৎ দেখলে কোনো একটা জায়গায় মেঘ জমেছে, তারপর দেখলে সেখানে ঝমঝম করে বৃষ্টিপাত হচ্ছে, বায়ুর তেমন প্রভাব নেই, বৃষ্টিপাতটা পড়ছে লম্বভাবে এবং মুষলধারে, এটা হবে পরিচলন বৃষ্টিপাত। আচ্ছা, তোমরা একবার বলো দেখি, এই বৃষ্টিপাত আমরা মাপবো কীভাবে? বৃষ্টিপাত যেটা মাপা হয় সেটা হলো যে যন্ত্রের সাহায্যে, সেটা হলো রেন গজ। এটাকে আবিষ্কার করেছিলেন ক্রিস্টোফার ওরেন। মূলত কি জানো, একটা টিউবের উপরে একটা আয়তাকার চোঙের মধ্যে, একটা নলাকার চোঙের মধ্যে একটা ফানেল যুক্ত থাকে, তার মধ্যে বৃষ্টিপাতটা ধরা হয়, আয়তন সাপেক্ষে, সেটা হলো রেনগজ। এখন রেনগজ নিয়ে আমরা জানতে পারলাম। এবার আমরা জানব নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাতটা কেন ঘটে। প্রথম দেখো যে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বাভাবে পড়ে, আর দ্বিতীয় নাম্বার দেখো নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণ জলভাগ আছে, ফলে এই জলভাগের বাষ্প উলম্বভাবে উপরে উঠে যায়। আর তোমরা জানো নিরক্ষীয় অঞ্চল শান্ত অঞ্চল, বায়ুর উলম্ব সম্প্রসারণ বেশি হয়, অনুভূমিক সম্প্রসারণ কম হয়, ফলে দেখা যাচ্ছে স্থানান্তর কম হয়, উলম্ব সঞ্চালন বেশি হয়, অনুভূমিক সঞ্চালন কম হয়, ফলে নিরক্ষীয় অঞ্চলের মধ্যে বৃষ্টিপাতটাও উৎস অঞ্চলে সংঘটিত হয়। এবার আমরা দ্বিতীয় পাঠে চলে যাব।
দ্বিতীয় পার্টে কি চলে যাব? হবে না বললে হবে না, ছোট করে দিই না। এরপর আমরা জানবো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। শৈল শব্দের অর্থ হলো পাহাড়, ক্ষেপ শব্দের অর্থ হলো পতিত হওয়া, উপর থেকে পতিত হওয়াকে বলে ক্ষেপ। তাহলে আর্দ্র বায়ুপুঞ্জ, পাহাড় অর্থাৎ উচ্চভূমির সম্মুখ ঢালে, অর্থাৎ যে ঢালে গিয়ে সে বাধা পাচ্ছে বায়ুটা, সেই ঢালে বাধা পেয়ে যে বৃষ্টিপাত গঠন করে তাকে আমরা বলি শৈলোৎক্ষেপ। তাহলে কি বললাম? শৈল শব্দের অর্থ বললাম পাহাড়, ক্ষেপ শব্দের অর্থ ব্যাখ্যা করলাম যে পতিত হওয়া, হ্যাঁ, উপর থেকে পতিত হওয়া। আমি পাহাড়কে এখানে ব্যাখ্যা করলাম কি উচ্চভূমি রূপে, সেটা পর্বত হতে পারে, সেটা মালভূমি হতে পারে। আমি বললাম যে জলীয় বাষ্পপূর্ণ বায়ুপুঞ্জ, ধরে নাও এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুপুঞ্জ যাচ্ছে, হ্যাঁ, এই বায়ুপুঞ্জ যাচ্ছে, যেহেতু তার প্রবাহ পথে বাধা তৈরি করেছে, তাই বাধা তৈরি করার জন্য তা পর্বতের গা বেয়ে উপরের দিকে উঠছে, গা বেয়ে উপরের দিকে ওঠার জন্য তার উচ্চতা বৃদ্ধি ঘটছে, উচ্চতা বৃদ্ধির জন্য তাপমাত্রা হ্রাস করছে, ঘনীভবন ক্রিয়া হচ্ছে। 1, 2 এমন হতে পারে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্বতের মাথাতে বরফ জমে আছে, যা ঘনীভবন ক্রিয়াকে আরও ত্বরান্বিত করছে। ফলে এই যে ঢাল বরাবর, অর্থাৎ সম্মুখ ঢাল বরাবর জলীয় বাষ্প গিয়ে ঘনীভবনের মাধ্যমে যে বৃষ্টিপাতটার সংগঠন ঘটায় তাকে আমরা বলি শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। এবার হিসেব করে দেখো, ভৌগোলিক ভাষায় এই যে সম্মুখ ঢাল যেখানে গিয়ে বায়ু ধাক্কা মারছে তাকে আমরা বলি প্রতিবাত ঢাল। প্রতিবাত বয়াকার তপাত শব্দের অর্থ হলো বায়ু, প্রতি মানে হলো সম্মুখ, প্রতি শব্দের অর্থ হলো এখানে সম্মুখ, বাত শব্দের অর্থ হলো বায়ু। কোন বায়ু? আর্দ্র বায়ু। কোথা থেকে আসছে? সমুদ্র থেকে আসছে, যাদের জলীয় বাষ্পের পরিমাণ আছে। তাহলে একে তখন আমরা বলছি প্রতিবাদ ঢাল। স্বাভাবিকভাবে এই বৃষ্টিপাত প্রতিবাদ ঢালে বেশি হয়। এই বায়ু আবার যখন এই ঢাল অতিক্রম করে পর্বতের অপর দিকে পৌঁছায়, তখন দেখো উচ্চতা বৃদ্ধির জায়গায় উচ্চতা হ্রাস ঘটছে, উষ্ণতা বেড়ে যায়। জলীয় বাষ্প থাকলেও ঘনীভবনের পরিবর্তে বাষ্পীভবনের পরিমাণ শুরু হয়ে যায়। ফলে কি হচ্ছে? 1, জলীয় বাষ্প কমে যাওয়া, প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটিয়ে। 2, জলীয় বাষ্প কমে যাওয়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়া, ফলে অন্য বিপরীত ঢালে তেমন বৃষ্টিপাত সংঘটিত হয় না। এই যে বিপরীত ঢাল, যেটায় বৃষ্টিপাত খুবই কম হয়, তাকে বলা হয় বৃষ্টির ছায় অঞ্চল বা অনুবাদ ঢাল। অনু শব্দের অর্থ হলো কম, এই ঢালে কম বৃষ্টিপাত সংঘটিত হয়, তাই একে আমরা বলি অনুবাদ ঢাল, বা একে বলি বৃষ্টির ছায় অঞ্চল। বৃষ্টির ছায় অঞ্চল কেন বলছি? ছায়া কি হয়? অরিজিনালের থেকে কম, বাস্তবতার কম। তাহলে অরিজিনাল ঢাল হলো প্রতিবাদ ঢাল, সেখানে অধিক বৃষ্টিপাত হলো। যখন অনুবাদ ঢালে পৌঁছলো, অনু শব্দের অর্থ হলো কম, বৃষ্টিপাত কমে গেল। যেহেতু বৃষ্টিপাত কমে গেল, তার জন্য একটা ছায়ার সৃষ্টি করলো, তাই তাকে আমরা বললাম বৃষ্টির ছায়া অঞ্চল। কার ছায়া? যে অঞ্চলে বৃষ্টিপাত সংঘটিত তার একটা ছায়া এখানে গিয়ে পড়লো হালকা পরিমাণে, তাই একে আমরা বললাম বৃষ্টির ছায় অঞ্চল। এরপরে আমরা জানবো ঘূর্ণ বৃষ্টিপাত। এরপরে আমরা জানবো ঘূর্ণ বৃষ্টিপাত। ঘূর্ণ বৃষ্টিপাত তোমরা জেনে এসেছো। ঘূর্ণ বৃষ্টিপাত কি? ঘূর্ণ বৃষ্টিপাত। তাহলে ঘূর্ণ বৃষ্টিপাত কি? তার মানে বায়ুর ঘূর্ণন আছে। অর্থাৎ এই বায়ুর ঘূর্ণন তোমরা দুটো ভাবে পড়েছিলে আকস্মিক বায়ুতে। একটা বলেছিলে ক্রান্তীয় ঘূর্ণবাত, আর একটা বলেছিলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। আমি খুব সংক্ষেপে বলছি। ক্রান্তীয় ঘূর্ণিবাতের ক্ষেত্রে তোমরা দেখেছিলে একধর্মী বায়ুপুঞ্জ। কীরকম বায়ুপুঞ্জ? না, ভূপৃষ্ঠের কোনো একটা জায়গা উত্তপ্ত হচ্ছে, বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে, উঠে গিয়ে ঘূর্ণনের মাধ্যমে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এই যে বৃষ্টিপাতটাকে আমরা বলছি ক্রান্তীয় ঘূর্ণিবাত বা
আমরা বলছি ক্রান্তীয় ঘূর্ণবাত। ক্লিয়ার হলো? তাহলে ক্রান্তীয় ঘূর্ণবাতের মাধ্যমে বৃষ্টিপাত সংঘটিত হয়, যেখানে বায়ু হলো একধর্মী বায়ুপুঞ্জ, অর্থাৎ উষ্ণ বায়ু, উষ্ণ আর্দ্র বায়ু উপরের দিকে উঠে গিয়ে ঘূর্ণনের মাধ্যমে যখন বৃষ্টিপাত ঘটাচ্ছে তখন তাকে আমরা বলছি ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত। ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত। এবার নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে কী ঘটে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে ঘটে দুধর্মী বায়ুপুঞ্জ থাকে। এই উপরের অংশে ধরে নাও, উপরের অংশে আছে শীতল বায়ুপুঞ্জ আর নিচের অংশে আছে উষ্ণ আর্দ্র বায়ুপুঞ্জ। উষ্ণ আর্দ্র বায়ুপুঞ্জ। এই দুই বায়ুপুঞ্জ যখন ঘূর্ণনের মাধ্যমে বৃষ্টিপাত ঘটায় তখন তাকে আমরা বলি নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত। এখানে দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জ থাকে। দুই ভিন্নধর্মী বায়ুপুঞ্জ, তাদের মধ্যে ভারসাম্য অবস্থায় থাকলে বৃষ্টিপাত শুরু হয় না, কিন্তু ভারসাম্য অবস্থা বিঘ্নিত হয়ে যখন সীমান্ত সৃষ্টির মাধ্যমে পরস্পর দিকে এগিয়ে যায় তখন শীতল বায়ুপুঞ্জের সংস্পর্শে বৃষ্টিপাত শুরু হয়। এটা নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায়। স্বাভাবিকভাবে তোমাদের কাছে প্রশ্ন রাখি, ক্রান্তীয় ঘূর্ণিবাত কত ডিগ্রি অক্ষাংশে দেখা যাবে? তোমরা একটু দেখে নিও সাধারণভাবে ক্রান্তীয় অঞ্চল কোনখানে আছে। আমি আবার স্মরণার্থে তোমাদের বলেছি, তোমাদের মনে রাখার জন্য, 23.5 ডিগ্রির আশেপাশের অঞ্চলে। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত কোথায় দেখা যাবে? নাতিশীতোষ্ণ অঞ্চলে, অর্থাৎ ক্রান্তীয় অঞ্চল এবং মেরু অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলে। অক্ষাংশ মান দুটি লিখে তোমরা দেখাও। আর তোমাদের অঞ্চলে কোন প্রকার বৃষ্টিপাত হয় তা আমাকে জানাও। সকলে ভালো থেকো।